যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, যেমন ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল, তার মধ্যে গত যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে। বোলপুর থানার আইসি কে ওনার একজন খুব বড় নেতা বীরভূমের অকথ্য ভাষায় গালিগালা করেছে টেলিফোনের উপরে ওনার স্ত্রীর নামে, সকলের নামে, নাকি ডিজি কেও, উনি স্যার ডিজি কেও নাকি ফোনে নিয়ে ধমকিয়েছেন কেন এরকম অফিসারকে এখানে বসানো হচ্ছে, কেন এরকম অফিসারকে ওখানে রাখা হয়েছে, এবং যে ভাষায় উনি গালিগালা করেছেন ও ভাষা কোনোদিন। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। কোন লোকের হিম্মত ছিল না তখন কি এই রকম নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। আজকে কিন্তু পুলিশের মধ্যে এই জিনিসটা আমরা আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী এটা দিয়েছেন। কি করে নিরীহ মানুষকে টর্চার করা যায় বা কেস দেওয়া যায় বা কিভাবে তাকে দাবিয়ে রাখা যায়। আমাদের সব থেকে হয়তো সাফারার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, তার এগেনস্টেও সম্ভবত কেসের সংখ্যা 37 ছিল। আমি বললাম যে আমরা যতজন বসে রয়েছি তো এরকম তো কোনো এরকম সদস্য নেই যার এগেনস্টে কোনো কেস। আর যখন নন্দীগ্রামে আগেকার মুখ্যমন্ত্রী যখন উনি চুনাव হারলেন তার রেজাল্টটা হলো স্যার 10 জন আইপিএস অফিসারদেরকে ইমিডিয়েটলি কম্পালসারি ওয়েটিং এ বসানো হয়েছে। ওনার শপথ গ্রহণের আগেই ওদেরকে কম্পালসারি ওয়েটিং এ বসিয়ে দেওয়া হয়েছে। আগের যে 15 বছরের সরকার যেভাবে চলেছে, আইন এবং শৃঙ্খলা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো রাজ্য চলতে গেলে আমার মনে হয় প্রথম যদি সেটা সুশৃঙ্খলভাবে না থাকে কোনো রাজ্য চলতে পারে না। কিন্তু গত 15 বছরে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে এই সরকার গত সরকার ব্যস্ত ছিল, এবং সেটা কোনো বিরোধী দল বলে নয়, যে কোনো সাধারণ মানুষই যখন কোনো কণ্ঠস্বর এখানে নিয়ে এসেছিল তখনই তার বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের এখানে মনে হয় যতজন সদস্য রয়েছেন এবং সাধারণ মানুষ কেউই বাদ যাননি। কারো কেসের সংখ্যা হয়তো 50 রয়েছে, কারো কেসের সংখ্যা হয়তো 5 রয়েছে, এটাই হচ্ছে তফাৎ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ট্র্যাডিশনটা চলেছিল সেটা আমাদের এগেনস্টে তো যা হয়েছে হয়েছে, আমাদের পরিবারের লোকজনও বাদ যায়নি। আমার মা খুবই বৃদ্ধা, উনি চলাচলও করতে পারেন না। যখন সিআইডি আমার বাড়িতে রেড করতে গেছিল, আমার সাথে যা শত্রুতা ছিল। আমার মা অত্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি করতেন। বিছানায় শয্যাশায়ী ছিলেন, ওনার বাড়িতেও ওনার ঘরে গিয়েও রেড করেছিল। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লাস 1 গেজেটেড অফিসার, মানে জীবনে এর সাথে উনি জানতেনও না কিছু। এরপরে আরেকটা উদাহরণ দিই, আমাদের শীতলকুচি যে ঘটনা সবাই জানে। একটা ঘটনা যখন বিধানসভা আমাদের যখন ওই নমিনেশন ফাইল করতে হয়, এটা সামনে এসেছিল যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, যেমন ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল, তার মধ্যে গত যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয় সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি। না হলে হয়তো আরও এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এবং আরেকটা কথা বলি যে
এই ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী কোনো মানে তার এসপি সম্পর্কে এই কথা বলতে পারে যে এই কেসে ওনাকে ফাঁসাও, তো সেই যখন রেকর্ডিংটা পরবর্তীকালে সামনে এসেছিল ওর জন্য মানে ওটা তো মানে উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে ফাঁসাতে এবং সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা অফিসার আছে তাদের ফাঁসানোর জন্য, যারা ওনার নিরাপত্তার দায়িত্বে থাকে। সঙ্গে ওটার জন্য ওটা যখন ইলেকশন কমিশন থেকে বা পুলিশ অফিস থেকেই কোথা থেকে লিক হয়েছিল, তার জন্য ওর জন্য আমার ওপর একটা কেস রেজিস্টার হয়েছিল। তো মোটামুটি জীবনে অনেক যাত্রা আমি পেরিয়ে এসেছি তারপরে। তো এরপরে আমার মানে যাত্রা এমনই একটা যাত্রা ছিল, সেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি ছেড়ে দিয়ে আশ্রমে থাকতে হতো পরে 3 বছর। তো এই রকম জায়গায় মানে প্রত্যেক দিন সিআইডি বা কোনো একটা কাগজ আসতো, প্রত্যেক দিন মানে এমনিতে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট সাসপেনশন তো অ্যাপ্রুভ করেনি, তারপরেও যখন কম্পালসারি ওয়েটিংয়ে দিতে বাধ্য হয় তখন আমি কোনোদিন একদিনের জন্য অফিসে যাওয়ার সুযোগ পাইনি। এই ছিল আমার অবস্থা। তারপরে যখন আমি অসুস্থ ছিলাম আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিয়েছিল যাতে চাকরিটা টার্মিনেট করা যায়। তো এইভাবে সরকার চলেছিল। শুধু আমার কথা বললাম এটা ভাববেন না, আমাদের সব থেকে হয়তো সাফারার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, তার এগেনস্টেও সম্ভবত কেসের সংখ্যা 37 ছিল। আমি বললাম যে আমরা যতজন বসে রয়েছি তো এরকম তো এক কোনো এরকম সদস্য নেই যার এগেনস্টে কোনো কেস নেই। আমি আজকে একটা কথাই বলতে এসেছি যে আজকের সরকার আসার পরে যেভাবে আইন শৃঙ্খলার পরিবর্তনের জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে মহিলা বাহিনী বা অন্যান্য অনেক কিছু তৈরি করা হয়েছে, বিশেষ করে মহিলাদের ওপরে যে টর্চার হয়েছে, আমাদের মাননীয় সদস্য বসে আছেন এখানকার, মানে এর থেকে খারাপ ঘটনা আমার জীবনে আমি অন্তত কোনোদিন শুনিনি বা শুনবো। আমি চাইবো যে এই ঘটনার ওনার মেয়ে যাতে যত সত্বর এই ঘটনার সমস্ত অপরাধী সামনে বেরিয়ে আসে এবং সাজা পায়, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং এটা যদি না হয় এর থেকে দুঃখের কিছু হবে না। আমার মনে হয় সকলেই এটা সাপোর্ট করবেন। আর আরেকটা কথা, আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকের যে পুলিশিং যেটা, আজকের পুলিশিং অনেক আধুনিকীকরণের দরকার আছে। মানে আমরা হায়দ্রাবাদ বা অন্যান্য যেখানে স্মার্ট সিটি আছে বা অন্যান্য রাজ্যেও অনেকটা পুলিশিং ব্যবস্থা এগিয়ে গেছে। তার মানে পুরো পরিকল্পনা কিভাবে হতে পারে আমি আগেও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, উনি আমাকে বলেছেন সময় দেবেন, সঙ্গে আমাদের এটা একটা দীর্ঘ আলোচনা রয়েছে। এখন পুলিশিংটা এতটাই বলতে পারেন সফিস্টিকেটেড হয়ে গেছে, মানে যে ম্যান পাওয়ার যেটা রয়েছে তার থেকে বেশি যদি প্রযুক্তির ব্যবহার করা হয়, প্রত্যেকটি জিনিসের আমরা সাপোর্ট সিস্টেম পেতে পারি। প্রত্যেকটা টেকনোলজি মানে ব্যাখ্যা সেখানে রয়েছে এবং সেখানে তদন্ত থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিস, মানে সার্ভেলেন্স থেকে আরম্ভ করে কোথাও কোনো গণ্ডগোল হলে তার আগেও তারও সার্ভেলেন্স থেকে আরম্ভ করে এবং প্রত্যেকটি ঘটনাকে পিন পয়েন্টেড করে তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার মধ্যে আমরা কেস স্টাডি করেও দেখেছি কত তাড়াতাড়ি এটা করা যায়। আমার একটাই বক্তব্য যে মান্ধাতার আমলের যে পুলিশিং চলেছে সেটা একটা জিনিসই চলেছিল, কি করে নিরীহ মানুষকে টর্চার করা যায় বা কেস দেওয়া যায় বা কিভাবে তাকে দাবিয়ে রাখা যায়। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা উন্নত মানের যে পুলিশিং সিস্টেম তার মধ্যে যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি। এবং সকলের কাছে, হাউসের কাছে আমার অনুরোধ রইল যে জিনিসটা আমি মোটামুটি ডেভেলপ করেছি সেইটা যদি আমরা সকলে মিলে পরবর্তীকালে অ্যাপ্রুভ হয়ে যায়, আমাদের পুলিশি ব্যবস্থা অনেক উন্নত হবে এবং খুব কম সময়ে খুব কম ম্যান পাওয়ার দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ। আজকে আমাদের বাজেট ডিমান্ড নম্বর 68 হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট 17,923 কোটি টাকা তার সমর্থনে বলার জন্যে, সময় দেওয়ার জন্যে। স্যার, আজকে এই ডিমান্ডের পক্ষে আমি শুধু একজন বিধানসভা সদস্য হিসাবেই বলছি না, আমি বলছি একজন ফর্মার আইপিএস অফিসার হিসাবেও, যে এই ব্যবস্থার ভিতরেও কাজ করেছে এবং কিভাবে পুলিশ ব্যবস্থাকে আগে পরিচালনা করা হয়েছে
ওকে ভিতর থেকে আমি দেখেছি। আমি স্যার একটা জিনিস বলতে পারি কি যখন এই ব্যবস্থাকে ভুল পথে পরিচালনা করা হয় তখন কি কি ক্ষতি হতে পারে আমি কিছু উদাহরণ দিয়ে কথা বলবো স্যার। স্যার 2012 সালে পার্ক স্ট্রিটে একটা রেপ কেস হলো। ও রেপ কেসে তখনকার একজন সিনিয়র আইপিএস মহিলা অধিকারী উনি যখন এটা তদন্ত করছিলেন তার আগেই তখনকার মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাকে একটা সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন। উনি বললেন এটা একদম ওনার সরকারকে বদনাম করার জন্য এই ঘটনা করা হয়েছে। কিন্তু যখন সেই অফিসার এই ঘটনাকে তদন্ত করে যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেফতার করলো তার জন্য পরিণাম হলো ও মহিলা अधिकारी পানিশমেন্ট দেওয়া এবং তার পুরো ওকে ডিমোরালাইজ করা। তার জন্য আগেকার সরকার কাজ করেছিল এবং কন্টিনিউয়াসলি তার উপরে টর্চার করা হলো। আমি স্যার আরো একটা ঘটনা বলি। স্যার 2021 সালে যখন গতবার অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছিল তখন ইলেকশন কমিশন কিছু কিছু অফিসারদেরকে বিভিন্ন পোস্টে পোস্টিং করেছিল। যখন ইলেকশনের রেজাল্ট যেরকম আসলো আমিও তখন ওখানে এডিজি ওয়েস্টার্ন জোন হিসাবে পোস্টেড ছিলাম। আর যখন নন্দীগ্রামে আগেকার মুখ্যমন্ত্রী যখন উনি চুনাব হারলেন তার রেজাল্টটা হলো স্যার 10 জন আইপিএস অফিসারদেরকে ইমিডিয়েটলি কম্পালসারি ওয়েটিং এ বসানো হয়েছে। ওনার শপথ গ্রহণের আগেই ওদেরকে কম্পালসারি ওয়েটিং এ বসিয়ে দেওয়া হয়েছে। কারণ শুধু একটা, কেন ইলেকশনকে ঠিক মতো পরিচালনা করা হলো, কেন মানুষকে বাধ্য করা হলো না কি এক ধাপে পরিণাম আসতে হবে ওনার পক্ষে পরিণাম আসতে হবে। এটা না করার জন্য সব অফিসারদেরকে পুরো 5 বছর তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এটা স্যার এইরকম ব্যবস্থা এখানে ছিল। আরো একটা ঘটনা বলি স্যার, কুচবিহারে এসপি, আমি কারোরই নাম বলছি না, উনি আজকে মাননীয় সদস্য এই সদনের, উনাকেও জাস্ট কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে না শুধু সাসপেন্ড করা হলো, উনাকেও উনার উপরে ক্রিমিনাল কেসও করা হয়েছিল। এইভাবে অত্যাচারিত করা হয়েছে কি ওনাকে বাধ্য হয়ে পুলিশ সার্ভিস ছেড়ে দিতে হলো। আরো একটা ঘটনা বলি স্যার, যেভাবে পরিচালনা করা হলো বোলপুর থানার আইসি কে উনার একজন খুব বড় নেতা বীরভূমের অকথ্য ভাষায় গালিগালা করেছে টেলিফোনের উপরে ওনার স্ত্রীর নামে, সকলের নামে, নাকি ডিজি কেও উনি স্যার ডিজি কেও নাকি ফোনে নিয়ে ধমকিয়েছেন কেন এরকম অফিসারকে এখানে বসানো হচ্ছে, কেন এরকম অফিসারকে ওখানে রাখা হয়েছে, এবং যে ভাষায় উনি গালিগালা করেছেন ও ভাষা কোনোদিন। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই এটা বলবো স্যার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ স্যার আপনার ইন্টারভেনশন। এবং স্যার যেভাবে, আর তারপরে স্যার কি রেজাল্ট হলো, তখনকার ডিজিপি কে বলা হলো কি তদন্ত করা হোক কেন টেপ করা হয়েছে ফোনটা। আজকে স্যার ফোন অটোমেটিক্যালি মেন লাইনে থাকলে টেপ হয়, তার জন্য তদন্ত হলো। কোন লোকের হিম্মত ছিল না তখন কি এই রকম নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। আজকে কিন্তু পুলিশের মধ্যে এই জিনিসটা আমরা আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী এটা দিয়েছেন। আর এইসব কিভাবে করা হলো স্যার, ওদের কি ট্যাকটিক্স ছিল, কোনো মতো পুলিশকে কিভাবে উইক করেছে স্যার, কোনো মডার্নাইজেশন নেই। মডার্নাইজেশনের গ্রান্ট কেন পাওয়া যাচ্ছিল না স্যার, আমি একটা উদাহরণ দিই। লোকসভাতে আনস্টার্ড কোয়েশ্চেন নাম্বার 4862 1 এপ্রিল 2025, ওটাতে বলা হয়েছে কি পশ্চিমবঙ্গ সরকার তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটই দিচ্ছে না, তার জন্য ওদেরকে কোনো গ্রান্ট দেওয়া যাচ্ছে না। ওরা সব সময় কেন্দ্র সরকারকে ব্লেম করেছে, কিন্তু কোনোদিন নিজের কাজ ঠিক মতো করেনি, যার জন্য ওরা কোনো গ্রান্ট পায় না। এবং স্যার আমাদের এখানকার আইপিএস অফিসারদেরকে কোনো দিন যারাও যেতে চায় কি ডেপুটেশনে সিআরপিএফ, বিএসএফ, আইবি, সিবিআই কোনো জায়গায় যাবে, সকলকে কোন লোককে পারমিশন দেওয়া হয়নি। এতে যে অফিসার বাইরে গিয়ে কিছু আরো ভালো জিনিস শিখে আসবে ওটাকে বন্ধ করা হলো, কোনো মতো কোনো অফিসারকে ডেপুটেশনে যেতে দেওয়া হয়নি স্যার।
আরো স্যার আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি কিভাবে ওদের ট্যাকটিক্স ছিল। যখন ভারতের মহামহিম রাষ্ট্রপতি 4 বছর পরে আলোচনা হওয়ার পরে যখন बीएनएस भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता, भारतीय साक्ष्य अधिनियम ओके 25 ডিসেম্বর 2023 যখন উনি সম্মতি দিলেন কি এইটা পুরো কানুন হিসাবে এখন উনি সম্মতি দিয়েছেন, তারপরেও যখন স্যার 24/2/2024 তারপরে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন ইস্যু করলো কি এটা 1 জুলাই 2024 থেকে গোটা দেশে চালু করা হবে। তারপরে এই রাজ্যে কি হলো স্যার, 16 জুলাই 2024 তখনকার মুখ্যমন্ত্রী একটা কমিটি বানিয়েছে কি করে এই আইনদের নাম চেঞ্জ করা যেতে পারে, কি করে এর বদলে অন্য আইন চালু করা যেতে পারে। স্যার দেশের মধ্যে এর কোন স্টেট গভর্নমেন্টের ক্ষমতা নেই যে পার্লামেন্টের পাস করা কোনো আইনকে তারা রিভিউ করতে পারে, তারা না করতে পারে, কিন্তু তাও এখানে সেই চেষ্টা হয়েছিল। আর্টিকেল 246 7th শিডিউল পরিষ্কার ভাবে বলছে কি পার্লামেন্টের পাস করা কোনো আইনকে কোনো রাজ্য বিধানসভা या কোনো রাজ্য সরকার তাকে রিভিউ করতে পারে না। কিন্তু স্যার এইভাবে এই পুরো ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন স্যার আজকে 100 দিনও হয়নি আমাদের সরকার আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি নতুন কাজ করেছে ওটাও আমি আপনার সামনে তুলে ধরতে চাই। স্যার 20,000 লোকের রিক্রুটমেন্ট হয়েছে, পে রাইজ করা হয়েছে, ডিএ বাড়ানো হয়েছে, ডায়াল 112 তে 800 নতুন গাড়ি দেওয়া হয়েছে, গুন্ডা অ্যাক্ট নিয়ে আসা হয়েছে, এমপিও এটিএস এসআইও বানানো হচ্ছে, সিসিটিএনএস এ স্যার আমরা যে 36 নম্বরে ছিলাম ওটা এখন ভালো র্যাঙ্কিংয়ে যাচ্ছি, ল্যান্ড ও বিএসএফ কে দেওয়া হচ্ছে। আমি একটাই জিনিস বলতে চাই স্যার, যেটা বলা হয় দণ্ড শাস্তি প্রজা সর্বহ দণ্ড এবাভিরক্ষতি দণ্ড সুপ্তেষু জাগরতি দণ্ড ধর্মম বিদুর্বুধাহ। কি এই যে শাসন ব্যবস্থা যেটা রাষ্ট্রের ন্যায় সম্মত শাসন ব্যবস্থা, এই দণ্ড সকলকেই শাসন করে এবং সকলের রক্ষা করে। যখন এই সব শুয়ে থাকে তখন এই ন্যায় ব্যবস্থা এই শাসন ব্যবস্থা জেগে থাকে। এই জন্যই যারা বিদ্বান লোক আছে তারা এই ব্যবস্থাকেই ধর্ম বলে এটাই স্যার। এই জন্যই আজকে এই যে ডিমান্ড হোম ডিপার্টমেন্টের যে ডিমান্ডটা আছে এত ভালো ভালো কাজ উনি করছেন। আমি এটাই বলছি স্যার, আমি চাই পুরো সদন এর সমর্থন করুক, কারণ যত ধর্ম তত জয়, যেখানে ধর্ম ওখানেই জয় আছে। এটাই বলে স্যার আজকে এই বিষয়ের উপর বলার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার স্থান গ্রহণ করি। ধন্যবাদ স্যার।